নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত। আজকের ব্লগে তোমরা দেখতে চলেছ ডে 9 পার্ট 2। আজ আমরা বেরিয়ে পড়ছি অসমের সুন্দর ও প্রাণবন্ত শহর গুয়াহাটি ঘুরে দেখার জন্য। শহরের রাস্তা, সংস্কৃতি, খাবার আর কিছু বিশেষ জায়গার অভিজ্ঞতা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। চলো তাহলে শুরু করা যাক আজকের গুয়াহাটি যাত্রা। আজকের দিনটা শুরু হয়েছে আমাকে ভীষণভাবে অবাক করে দিয়ে। তার কারণটা এখনই বলছি। 5ই নভেম্বর 2025 তারিখে আমাদের নিয়ে আসা হয়েছিল গুয়াহাটির একটা খুব সুন্দর হোটেলে। সেই ব্লগটা আশা করি তোমরা সবাই দেখে নিয়েছ। এরপর 6ই নভেম্বর 2025 সকালে গুয়াহাটি হোটেলে ঘুম ভেঙে যখন মোবাইলটা হাতে নিই, তখন দেখি এনআরটিএমের আসাম অরুণাচল প্রদেশ ট্যুরের একজন ক্যাম্পার আমাকে মেসেজ করেছে। মেসেজটা পড়ে আমি একেবারে চমকে যাই। আমাকে জানানো হয়েছে অসম অরুণাচল প্রদেশ ট্যুরে যে ট্রাভেলারে আমরা ঘুরছিলাম সেই গাড়িতেই আমি আমার জ্যাকেটটা ফেলে এসেছি। সত্যি বলতে কি, আমার একেবারেই খেয়াল ছিল না জ্যাকেটটার কথা। আমি তো একেবারেই ভুলে গিয়েছিলাম, পুরোই বেমালুম। আসলে আমরা যখন বমডিলা থেকে ভুটান বর্ডার হয়ে গুয়াহাটি পৌঁছাই, তখন কিন্তু অনেকটাই ঠান্ডা থেকে গরমে আমরা পৌঁছে গেছি, আর সেই কারণে জ্যাকেটটা খুলে আমি রেখে দিয়েছিলাম। তারপরে আমার আর একেবারেই খেয়াল নেই নামার সময় গাড়ি থেকে যে জ্যাকেটটা নিয়ে নামতে হবে। যাই হোক, তারপর আমি ট্রাভেলারের যে চালক ছিল বিকাশ, ওর নাম্বার জোগাড় করলাম আর ওর সঙ্গে যোগাযোগ করলাম। বিকাশ খুব শান্তভাবে বলল, একদম চিন্তা করবেন না, একটু পরেই আমি এসে আপনাকে আপনার জ্যাকেটটা ফেরত দিয়ে যাব। ওর কথা শুনে তখনই মনটা অনেকটা হালকা হয়ে গেল। আমরা মোট 4টে ট্রাভেলারে করে অসম অরুণাচল প্রদেশ ট্যুরটা কমপ্লিট করেছিলাম। আমি তো ভেবেই নিয়েছিলাম আমাদের সবাইকে গুয়াহাটি হোটেলে পৌঁছে দিয়েই সব ট্রাভেলার ফিরে চলে গেছে, কিন্তু পরে যেটা জানতে পারলাম সেটাই আসল টুইস্ট। আসলে দুটো ট্রাভেলার 5ই নভেম্বরের রাত থেকেই থেকে গিয়েছিল, কারণ 6 নভেম্বর অনেকেই বাড়ি ফেরার ট্রেন ছিল গুয়াহাটি স্টেশন থেকে অনেক ভোরবেলা। সেই দুটো ট্রাভেলারই পরদিন সকালবেলা ভোরবেলা সবাইকে স্টেশনে পৌঁছে দেয়। আর মজার ব্যাপারটা হলো, ওই দুটো ট্রাভেলারের মধ্যেই আমার ট্রাভেলারটাও থেকে গিয়েছিল। ভাবো তোমরা, যদি সেটা না থাকতো তাহলে আমার জ্যাকেটটা যে কিভাবে ফেরত পেতাম সেটাই ভেবে পাই না। সত্যি বলতে কি, সেই দিন ভাগ্যটা একদম আমার পক্ষেই ছিল। যাই হোক, সব মিলিয়ে জ্যাকেটের টেনশনটা কাটাতেই মনটা হালকা হয়ে গেল। আর যখন মন হালকা, তখন ঘোরাঘুরিটাও আরও জমে ওঠে। তাই আর এক মুহূর্ত নষ্ট না করে আমি বেরিয়ে পড়লাম গুয়াহাটি সফর এক্সপ্লোর করতে। সামনে কি কি অপেক্ষা করছে সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তাহলে চলো শুরু করা যাক আজকের সিটি ট্যুর। এবার আসল গল্পে আসি। আমি তো আসলে বেরিয়েছিলাম রোপওয়ে জার্নি করার জন্য। ব্রহ্মপুত্র নদীর উপর একটা রোপওয়ে সার্ভিস আছে,
আমার সেটাই ধারণা ছিল যে আমি যেহেতু উমানন্দ মন্দির যেতে পারলাম না, কারণ সেই দিন বন্ধ ছিল, তাহলে রোপওয়ে সার্ভিস নিশ্চয়ই খোলা থাকবে। তো রোপওয়ে সার্ভিসের জন্য আমি বেরিয়ে পড়েছিলাম আমার হোটেল থেকে। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন রোপওয়ে সার্ভিসও বন্ধ ছিল, কারণ ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বিশেষ প্রোগ্রাম চলছিল। ঠিক সেই সময়ই বিকাশ আমাকে ফোন করলো। আমি তখন ওকে বললাম, যদি রোপওয়ে না হয় তাহলে চলো আজ গুয়াহাটি শহরটাই ঘুরে দেখি। আর তারপরেই শুরু হলো আনপ্ল্যান্ড কিন্তু দারুণ একটা সিটি ট্যুর। বিকাশ আমাকে একে একে ঘুরিয়ে দেখালো বালাজি মন্দির, আর তারপর নিয়ে গেল পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বালাজি মন্দিরে বিশেষ খুব একটা ভিডিও করা যায়নি, সেই কারণে ভিডিও ফুটেজ আমি এই ভিডিওরই সামনের দিকে একটুখানি শেয়ার করলাম। আর পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে দারুণ অভিজ্ঞতা, একদম প্ল্যান ছাড়া বেরোনো। এই ট্রিপটাই যে এত সুন্দর হয়ে উঠবে সেটা ভাবতেই পারিনি। এবার আমি পুরোপুরি বেরিয়ে পড়েছি গুয়াহাটি এক্সপ্লোর করতে। চলো তোমরাও আমার সঙ্গে থাকো এই যাত্রায়। তো এটা হচ্ছে পবিতরা ন্যাশনাল পার্ক। তো এখানে এসেছি আমি। খুব সুন্দর, দূর একটা গন্ডার দেখা যাচ্ছে। কত हाँ 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 हाँ, बहुत सारे दो है। দূরে গন্ডার দেখা যাচ্ছে। আচ্ছা, আসছে না। এই হচ্ছে পবিতরা ন্যাশনাল পার্ক। পবিতরা জায়গাটা খুব সুন্দর। ওই দেখো গন্ডার রিফ্লেকশন দেখা যাচ্ছে জলের মধ্যে। দেখা যাচ্ছে কিনা জানি না, আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি। আর এভাবেই ঘোরাঘুরির মাঝেই আমি এসে পড়েছি অসমের গর্ব পবিতরা ন্যাশনাল পার্কে। সবুজে ঘেরা এই জায়গাটা কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। শহরের কোলাহল ছেড়ে হঠাৎ করে এমন নেচার আর বন্যপ্রাণীর মাঝে এসে দাঁড়ানো একটা একেবারে আলাদা অনুভূতি। এখন সামনে কি অপেক্ষা করছে? গন্ডার দেখা যাবে কি না, জঙ্গল সাফারি কেমন হবে, ইত্যাদি নানান প্রশ্ন, তাই তো? সবটাই জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকো। কোনো ন্যাশনাল পার্কে ঘোরা এটা আমার কাছে একেবারেই প্রথম অভিজ্ঞতা। এতটা সবুজ, এতটা শান্ত আর এতটা সুন্দর জায়গা আমি আগে কখনো নিজের চোখে দেখিনি। চারিদিকে শুধু গাছপালা, খোলা আকাশ
আর প্রকৃতির নিজস্ব একটা নীরব ভাষা। সত্যি বলতে কি, এই মুহূর্তটা মনে গেঁথে যাওয়ার মতন। ন্যাশনাল পার্কটিতে ঢোকার আগেই আমরা মাঝে মাঝেই গাড়ি থেকে নেমে পড়ছিলাম, কারণ চারদিকে প্রকৃতির যে সৌন্দর্য ছড়িয়েছিল সেটা না থেমে দেখা একেবারেই সম্ভব ছিল না। খোলা সবুজ মাঠ, হালকা বাতাস আর নিস্তব্ধ পরিবেশ। পার্কে ঢোকার আগেই মনটা পুরোপুরি প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছিল। নভেম্বরের সেই ঠান্ডা হালকা হাওয়া যেন সারা শরীরে এক ধরনের সতেজতা এনে দিচ্ছিল। গা ঘেঁষে চলা বাতাসে প্রকৃতির সুবাস, গাছের পাতায় সরস শব্দ, দূরে পাখির ডাক, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি তৈরি করছিল। সেই দিনের আকাশ একেবারে পরিষ্কার, সূর্যের হালকা আলো গাছের শাখার মধ্যে দিয়ে খেলা করছিল। মনটা যেন পুরোপুরি খোলা, শরীর আর আত্মা দুটোই প্রকৃতির সঙ্গে মিলিত হয়ে আনন্দে ভেসে যাচ্ছে। এখন এসেছি পবিতরা ন্যাশনাল পার্কে, যেটা কিনা গুয়াহাটি থেকে কিছুটা দূরে, খুব বেশি দূরে নয়। ভীষণ সুন্দর জায়গা। এখানে কিন্তু একশৃঙ্গ গন্ডার যেরকম কাজিরাঙ্গা ফরেস্টে দেখা যায়, এখানেও সেরকম দেখা যাচ্ছে। আমি দেখেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই জায়গাটা ভীষণ সুন্দর। চলো তাহলে আরও কিছুক্ষণ দেখি ভেতরে যাওয়া যায় কি না, জানতে গেল তো জেনে এসে যদি যাওয়া যায় ভেতরে যাচ্ছি। চলো। পবিতরা ন্যাশনাল পার্ক হলো অসমের এক অনন্য প্রাকৃতিক রত্ন, যা বিশ্বখ্যাত একশৃঙ্গ গন্ডারের আবাসস্থল হিসাবে পরিচিত। এটি গুয়াহাটির কাছাকাছি অবস্থিত, মাত্র প্রায় 50 কিলোমিটারের দূরত্বে। পার্কের মোট এলাকা প্রায় 180 বর্গ কিলোমিটার এবং এটি মূলত ঘন সবুজ গাছপালা, নদী, লেক ও খোলা মাঠে ভরা। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো ইন্ডিয়ান ওয়ান হর্নড রাইনো, যার জন্য পবিতরা ন্যাশনাল পার্ককে মিনি কাজিরাঙ্গাও বলা হয়। এছাড়াও এখানে আছে বন্য পশু যেমন হরিণ, বন্য শূকর, বনবিড়াল, বিভিন্ন ধরনের পাখি এবং মাছ। ব্লগে দেখার জন্য সবচেয়ে সুন্দর জিনিস হলো সাফারি বা গাইডেড ট্যুর করে গন্ডার দেখার অভিজ্ঞতা, প্রকৃতির নীরবতা এবং সবুজের মাঝে হাঁটা। ছবির জন্য একদম পারফেক্ট ওপেন ল্যান্ডস্কেপ শটস। পবিতরা ন্যাশনাল পার্ক শুধুমাত্র বন্যপ্রাণীর জন্যই নয়, বরং প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গসদৃশ্য জায়গা, যেখানে শহরের কোলাহল ভুলে প্রাকৃতিক শান্তিতে হারিয়ে যাওয়া যায়। পবিতরা ন্যাশনাল পার্ক ভিজিটের টাইমিংগুলো জানিয়ে রাখি। সাফারির সময় সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত, বিকেলে 3টে থেকে 5:30 পর্যন্ত। পার্কে প্রবেশের সময় পার্ক সাধারণত প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত খোলা থাকে। সকাল এবং বিকেলই সবচেয়ে ভালো সময় গন্ডার দেখার জন্য, কারণ এই সময় প্রাণীরা বেশি সক্রিয় থাকে। সরাসরি টিপস: সকালে সাফারি করলে হালকা হিমেল আলোতে ছবি তুলতে সুবিধে হয়। বিকেলে সূর্যাস্তের আগে গেলে পুরো পরিবেশ এবং নিরাপত্তা উপভোগ করা যায়। জিপ সাফারি করব বলে টিকিট কালেক্ট করতে যাচ্ছি। আর তাহলে চলো, আজকে যে দিনটা এরকমভাবে কাটাবো ভাবতে পারিনি। ভীষণ ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। মানে এটা আমার কাছে খুব ফার্স্ট টাইম, সব কিছুই খুব ফার্স্ট টাইম হচ্ছিলাম। কেন কি সোলো ট্রাভেলে এসেছি, তারপরে সোলো জার্নি করছি। এখনই 30 তারিখে সোলো জার্নি করেছি, আর আজকে হচ্ছে 6 নভেম্বর। এখানকার আসাম যত সুন্দর জানা ছিল না, ভীষণই সুন্দর আসাম, অরুণাচল প্রদেশ সত্যি খুব সুন্দর। তাহলে চলো দেখি জিপ সাফারি ব্যাপারটা। আর বাইরের যে
সবুজ যে ফরেস্ট এরিয়া পবিতরা, ভীষণই সুন্দর। এই হচ্ছে পবিতরা ন্যাশনাল পার্কের অনেকখানি শুরু হয়ে গেছে, আমি দেখাতে এসেওছি তোমাদের, তো সেগুলো ভীষণই ভালো। চলো আগে সামনে, মনে হচ্ছে ওটাই অফিস হবে, চলো। খুবই সুন্দর জায়গাটা, পার্কের। উলমো সেতু, হ্যাঙ্গিং ব্রিজ। আমি হ্যাঙ্গিং ব্রিজে যাবো, চলো। লাইন তো আপোনাৰ হেৰি চৰাই চিৰিকটি যদি তোমাৰ গাড়ীৰ ওপৰত পানী কোনো ৰাখক পালা গাড়ী দিয়া ৰাস্তা রাখলে প্রথমে কাউন্টার টিকিট কাটলাম 480 টাকা লাগলো, কেন কি ক্যামেরা আছে সেই কারণে। এখানে দেখো কত কিছু পাওয়া যাচ্ছে, দেখাবো আসার পথে। আর এবার জিপ যেটা নেব আমরা, তার জন্য একটা টাকা লাগবে। কাউন্টার টিকিট 430 আর প্লাস 50 480 হয়ে গেল, আর জিপের জন্য 1600 সামথিং লাগবে বলছি। তো জিপ ফেয়ার হচ্ছে 1800 টাকা। চলো, বেরিয়ে পড়েছি জিপ সাফারিতে। কি লাগিব অনলাইন অনলাইন